আচ্ছা, দেখো আমাদের নেক্সট টপিক যেটা সেটা হচ্ছে মেটেরিয়ালস প্রসেসিং। মেটেরিয়ালস প্রসেসিং এর মধ্যে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে মেটালের যে প্রসেসিং, এরপরে সিরামিক্সের, তারপরে পলিমার কম্পোজিট, সেগুলোর এই প্রসেসিংটা তোমরা একটুখানি, প্রসেসিং বা ফেব্রিকেশন বা ম্যানুফ্যাকচারিং মানে কিভাবে আসলে এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়। আমরা তো আলটিমেটলি যে জিনিসটা পাই, মনে করো যে যে একটা প্রোডাক্ট পাচ্ছি, সেটা একটা গিয়ার হোক বা সেটা একটা মেশিনারি হোক বা সেটা রেল লাইনের স্লিপার হোক বা একটা রেল গাড়ি হোক, যেটাই হোক সেটা আমরা কিভাবে তৈরি করছি সেইটা আমাদের জানাটা হচ্ছে, বা জোড়া লাগানোর যদি দরকার হয় সেখানে সে কি করছে সেটা হচ্ছে আমরা এখন এইটাতে জানবো। শুধু প্রথমে আমরা জানছি মেটালের যে প্রসেসিং গুলো, সেইগুলো মেটাল ফেব্রিকেশন টেকনিক্স বা ম্যানুফ্যাকচারিং বা প্রসেসিং। Metal fabrication techniques are the methods by which metals and alloys are formed or manufactured into useful products. এটা metal fabrication technique আমরা কি করি, মেটাল বা মেটালের অ্যালয় গুলাকে আমরা হচ্ছে যে বিভিন্ন ইউজফুল প্রোডাক্টে, মানে যেটা গিয়ে আসলে সার্ভিসে ব্যবহৃত হয়, সেখানে আমরা ব্যবহার করার আগে আমরা যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এটা তৈরি করি। তিনটা ভাগে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে তোমার ফর্মিং অপারেশন, একটা হচ্ছে তোমার কাস্টিং, এরপরে হচ্ছে মিসেলেনিয়াস কিছু আছে যেখানে মূলত জয়েনিং গুলা বা অন্য ইয়েও হতে পারে। আমরা দেখছি একটা ম্যাডাম স্লাইড দেখতে পাচ্ছি না। পাচ্ছ না কেন, কি দেখাচ্ছে? ম্যাম ওই লিস্টটা ম্যাম দেখতে পাচ্ছি। লিস্ট দেখা যাচ্ছে ম্যাডাম একটা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখি। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা যে ফেব্রিকেশন টেকনিক যেগুলো, এখানে প্রথমে আছে তোমার ফর্মিং অপারেশনস, এরপরে হলো কাস্টিং, এরপরে হচ্ছে মিসেলেনিয়াস। ফর্মিং অপারেশনস এর মধ্যে আছে ফোর্জিং, রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং। এই নামগুলো তোমাদের হয়তো একটু মনে পড়ছে, আমরা যখন ওই যে ডিসলোকেশনের অংশটা পড়ছিলাম সেখানে কিছু হার্ডেনিং ছিল, যে কোল্ড ওয়ার্কিং বা স্ট্রেইন হার্ডেনিং ছিল, মনে আছে কিনা, সেইখানে আমরা এই নামগুলো দেখেছিলাম। আজকে আমরা আরো ডিটেইলে এটা দেখব। এরপরে আছে কাস্টিং, বিভিন্ন ধরনের কাস্টিং প্রসেস, স্যান্ড কাস্টিং, ডাই কাস্টিং, ইনভেস্টমেন্ট কাস্টিং, হ্যাঁ, লস্ট ফোম, কন্টিনিউয়াস কাস্টিং। এরপরে আছে মিসেলেনিয়াস কিছু মেথড, যেখানে পাউডার মেটালার্জির মাধ্যমে যে মেটাল প্রসেসিং করা হয়। এরপরে আছে ওয়েল্ডিং, হ্যাঁ, এগুলো সম্পর্কে। ওয়েল্ডিং হচ্ছে একটা কাইন্ড অফ জয়েনিং, তারপরেও এটাকেও আমরা ফেব্রিকেশন টেকনিকে ধরতে পারি, কারণ জয়েন করে করে অনেক সময় একটা বড় স্ট্রাকচার তৈরি করা হয়। এখানে কিছু ছবি আছে, দরকার নেই, এটা দেখো, এটা সিম্পলিফাইড একটা ছবি। আমাদের ফর্মিং অপারেশনস গুলা, যেগুলা ফর্মিং অপারেশনস এর শুরুতে আছে ফোর্জিং। ফোর্জিং আমরা এটা স্ট্রেইন হার্ডেনিং এর সময় পড়ছিলাম, যে আসলে হচ্ছে আমরা সলিড অবস্থাতেই আমরা এখানে যে এই ফর্মিং অপারেশন গুলো সবগুলাতেই হচ্ছে তোমার সলিড অবস্থায় আমরা মেটালের শেপ চেঞ্জ করছি বা প্রোডাক্টটা তৈরি করছি, সবই হচ্ছে সলিড স্টেজে। আর এখানে যেটা ছিল এই যে কাস্টিং এর মধ্যে অনেক ক্ষেত্রেই হচ্ছে আমরা লিকুইড করে নিচ্ছি। কাস্টিং এর ক্ষেত্রে মূলত লিকুইড মেটাল থেকে আমরা প্রোডাক্ট তৈরি করছি, আর ফর্মিং অপারেশনসে মূলত আমরা সলিড মেটাল থেকে তৈরি করছি। আর মিসেলেনিয়াসে যেটা আছে, এখানে পাউডার ফর্মে আছে, পাউডার মেটালার্জিতে মেটালটা। আর ওয়েল্ডিং এর ক্ষেত্রে কিছু আলাদা আলাদা মেম্বার্স আছে বা আলাদা আলাদা পার্টস আছে, সেগুলোকে আমরা জয়েন করছি, সেগুলো হচ্ছে জয়েনিং মেথড। তাহলে আমরা যেটা শুরুতে দেখছি ফর্মিং অপারেশন, সেটা হচ্ছে সলিড অবস্থায় আছে, কিন্তু হিট দিয়ে নেওয়া হয়, সামান্য হয়তো হিট দিয়ে নেওয়া হচ্ছে,
কিন্তু এটা মেল্ট করে যাচ্ছে না, এমন টেম্পারেচারে হিট করা হচ্ছে যেখানে মেল্ট করছে না, কিন্তু এটা প্রসেসিং করাটা ইজিয়ার হচ্ছে। শুরুটা হলো ফোর্জিং। আমরা এইরকম একটা মেটাল পিস, এটাকে একটা ডাইয়ের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি, একটা ছাঁচের মধ্যে ঢুকাচ্ছি। ঢুকিয়ে আমরা কি করছি, দুই পাশ থেকে জোরে ফোর্স দিচ্ছি, খুব জোরে, একদম হাতুড়ির বাড়ি দেওয়ার মতন অনেক জোরে একটা ফোর্স দিয়ে আমরা এই যে ফোর্জ পিস, আমরা যে শেপটা চাচ্ছি ডাইয়ের মধ্যে সেই শেপটা থাকে, সেইভাবে করে আমরা এটা তৈরি করছি। এটা ওই যে আগের দিনের ব্ল্যাক স্মিথরা যেভাবে তোমার ইয়ে তৈরি করতো, লোহার জিনিস পিটিয়ে পিটিয়ে শেপ দিত, এটা হচ্ছে যে তোমরা হয়তো বিভিন্ন ওয়েস্টার্ন ছবিতে দেখেছো যে তোমার মনে হচ্ছে একটা লাল লোহার জিনিসটাকে গরম করে একদম লাল বানিয়ে ফেলেছে, মানে রেড হট, কিন্তু ওটা কিন্তু মেল্ট করে নাই, সেই অবস্থায় ওটাকে পিটিয়ে পিটিয়ে শেপ দেয়া হচ্ছে। তো এরকম ভাবে এটাই হচ্ছে এখনকার দিনের যে ফোর্জিং অপারেশন। এখন আর আলাদা করে ম্যানুয়ালি তোমার পিটানো হয় না, হ্যামারিং করা হয় না, এখন হচ্ছে তোমার এটা ফোর্জ করার জন্য ফোর্জিং মেশিনই আছে আলাদা, যেখানে ওই যে টেনসাইল টেস্টিং মেশিন যেরকম আছে ওরকম বড় বড় ফোর্জিং মেশিন আছে, ছোট আছে বড় আছে। ফোর্জিং মেশিন জোরে ফোর্স দিয়ে, জোরে লোডটা দিয়ে এই ডাইয়ের ভিতরে এই শেপটা দেয়া হয়। দেখো, forming operations. The shape of a metal piece is changed by plastic deformation. তোমাদের মনে আছে কিনা, আমরা ওই সময় দেখেছিলাম যে প্লাস্টিক ডিফর্মেশন হচ্ছে ওই যে ইল্ডিং হয়েছে, ইল্ডিং এর পরে এখন মেটেরিয়াল ডিফর্ম করছে, প্লাস্টিক্যালি ডিফর্ম করছে। তাহলে ফর্মিং অপারেশনস গুলো হচ্ছে সেইটা যেখানে মেটাল পিসের শেপটা চেঞ্জ হচ্ছে প্লাস্টিক ডিফর্মেশনের মাধ্যমে। The deformation must be induced by an external force or stress, the magnitude of which must exceed the yield strength of the material. অবশ্যই, কারণ yield strength এর চাইতে যদি বেশি না হয় তখন কি হবে, মেটেরিয়ালের শেপ চেঞ্জ হলে ওটা আবার আগের অবস্থায় ফেরত চলে যাবে, কারণ yield strength এর আগে, yield পয়েন্টের আগে মেটেরিয়ালের যে ডিফর্মেশন হয় সেটা হচ্ছে ইলাস্টিক ডিফর্মেশন। ইলাস্টিক ডিফর্মেশন লোড রিলিজ হওয়ার সাথে সাথে মেটেরিয়াল আবার আগের অবস্থায় ফেরত চলে যায়। সো ডিফর্মেশন মাস্ট বি ইনডিউসড বাই অ্যান এক্সটার্নাল ফোর্স অর স্ট্রেস, দ্য ম্যাগনিটিউড, যেই ফোর্স দিয়ে আমরা ডিফর্মেশনটা করছি, দ্য ম্যাগনিটিউড, সেটার ম্যাগনিটিউডটা অবশ্যই এক্সিড করতে হবে মেটেরিয়ালের yield strength কে প্লাস্টিক ডিফর্মেশন হওয়ার জন্য। Most metallic materials are amenable to these procedures, being at least moderately ductile and capable of some permanent deformation without cracking or fracture. দেখো, এটা খুব ইম্পর্টেন্ট যে বেশিরভাগ মেটালিক মেটেরিয়ালকেই এই প্রসিডিউরের মাধ্যমে তোমার শেপটা দেয়া যায়, কিন্তু কিছু প্রপার্টি থাকতে হবে, যেমন এটা অ্যাটলিস্ট মডারেটলি ডাকটাইল হতে হবে। এখানেই বুঝতে পারছো যে সিরামিক্স এর জিনিসকে এরকম ভাবে এই যে সলিড অবস্থায় ফোর্জ করে শেপটা দেয়া যাবে না, কারণ এইটা করতে গেলে সিরামিক্স এর জিনিস দেখা যাবে যে মানে ভেঙে গেছে আর কি, ফেল করে গেছে। আর মেটালিক মেটেরিয়ালস গুলো তোমার এই মডারেটলি ডাকটাইল হতে হবে এবং capable of some permanent deformation without cracking or fracturing, মানে ওই yield পয়েন্ট থেকে ফ্র্যাকচার হওয়ার আগের যে জায়গাটা, সেই জায়গাটা তোমরা যদি স্ট্রেস স্ট্রেইন ডায়াগ্রামটা একটু মনে করো, ওই জায়গাটা যত বড় হবে তত ভালো। yield পয়েন্ট থেকে তোমার ফ্র্যাকচার পয়েন্ট যত বড়, কার্ভটা যত বড় হবে তত এটাকে আমরা তত আরাম করে প্লাস্টিক্যালি ডিফর্ম করতে পারবো। যার মানে মেটেরিয়ালটা কেপেবল হতে হবে যাতে অ্যাটলিস্ট সে মডারেটলি ডাকটাইল হয় এবং অ্যাটলিস্ট জানি কিছুটা পার্মানেন্ট ডিফর্মেশন আমরা করতে পারি ক্র্যাকিং ছাড়াই। মানে আগেই যদি ও ক্র্যাক হওয়া শুরু করে যায় তাহলে তো মুশকিল, ডিফর্ম করতে গিয়ে আবার সে ক্র্যাক হয়ে গেল, তাইলে মুশকিল বা ফ্র্যাকচার হয়ে গেল। তার মধ্যে শুরুটা আমরা দেখছিলাম ফোর্জিং। ফোর্জিংটা কি? mechanically working or deforming a single piece of a normally hot metal. Normally hot metal বলছে যে এতটাও হিট করা হয়নি যেটা মেল্ট করে যাবে। আমরা মেকানিক্যালি ওয়ার্কিং করছি বা মেকানিক্যালি ডিফর্ম করছি জোরে ফোর্স দিয়ে একটা সিঙ্গেল পিস অফ মেটালকে, আইদার ক্লোজড অর ওপেন ডাই। ডাইটা ক্লোজড হতে পারে অথবা ওপেন হতে পারে। কিরকম ক্লোজ ডাই এর ক্ষেত্রে কিরকম? এই যে ডাই, এখন এই যে ছবিটা দেখলে ডাইটা, এই যে হচ্ছে ডাইটা ক্লোজ ডাই হতে পারে, ওপেন ডাই হতে পারে। ক্লোজ ডাই এর ক্ষেত্রে কি হবে? ফোর্স ইজ ব্রট
would bear on two or more die halves having the finished shape such that the metal is deformed in the cavity between them. For open die, two dies having simple geometric shapes are employed normally on large work pieces. যদি তোমার যে প্রোডাক্টটা সেটা যদি অনেক বড় হয় এবং সেটার যদি কোনো জায়গায় ফোর্জিং এর প্রয়োজন হয় তখন কি করা হয় মানে ওপেন ডাই, তখন দেখা যায় যে ডাইটা ওই বড় প্রোডাক্টটার উপরে তোমার মনে করো নিয়ে গিয়ে ওখানে দুই পাশ থেকে যে স্টেপলার যেভাবে করে সেরকম ভাবে তোমার দুই পাশ থেকে ডাইটা দিয়ে তোমার ফোর্স করছে। আর ক্লোজ ডাইয়ের ক্ষেত্রে কি হবে, যে এখানে আমরা যে ছবিটা দেখছি পুরো প্রোডাক্টটাই তোমার এই ফিনিশড শেপটা পুরাটাই এই ডাইয়ের ভিতরে ধরে যাবে। এটাই হচ্ছে আমাদের প্রোডাক্টটা, এটার ভিতরে পুরোটাই ধরে যাবে। এটা হচ্ছে যদি ছোট ছোট স্যাম্পল হয় সেই ক্ষেত্রে আমরা ক্লোজ ডাই ইউজ করতে পারি, আর যদি অনেক বড় স্যাম্পল হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করব ডাইটাকে বা ফোর্জিং মেশিনটাকে নিয়ে গিয়ে স্টেপলার মেশিনের মতন করে বিভিন্ন জায়গায় গিয়ে প্রেসার দিয়ে আমরা সেই শেপগুলো দিব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রোলিং। The most widely used deformation process consists of passing a piece of metal between two rolls. A reduction in thickness results from compressing stresses exerted by the rolls. রোলিং হচ্ছে সবচেয়ে বেশি যে মেথডটা ইউজ করা হয়, সবচেয়ে বেশি যে ডিফরমেশন প্রসেসটা ইউজ করা হয় সেটা হচ্ছে রোলিং, যেখানে কি করা হয় পিস অফ মেটাল দুটো রোলের মধ্য দিয়ে পাস করিয়ে দেওয়া হচ্ছে। এই যে এটাকে আমরা দুইটা রোলের মধ্য দিয়ে এই পিস অফ মেটালটাকে টান দিয়ে নিয়ে যাচ্ছি, টেনে নিয়ে যাচ্ছি। এটার শেপ চেঞ্জ করছে কিভাবে, এটা হয়তো থিক ছিল এটাকে আমরা থিন বানাচ্ছি, মোটা ছিল পাতলা বানাচ্ছি, বড় মোটা প্লেট ছিল সেটাকে আমরা চেপে চেপে পাতলা শীট বানায় ফেলছি। এইটা হচ্ছে রোলিং, যেখানে কি করা হয় passing a piece of metal between two rolls. A reduction in thickness results from compressing stresses exerted by the rolls. যেখানে thickness কমছে তোমার রোলগুলো যে compressing stress দিচ্ছে সেটার মাধ্যমে। Rolling may be used in the production of sheet foil with high quality surface finish. এই ধরনের মেটাল শীট তৈরির জন্য রোলিং হচ্ছে খুবই ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয় হচ্ছে রোলিং মেথডটা। এরপরে হচ্ছে এক্সট্রুশন, আরেক ধরনের ফর্মিং অপারেশন। A bar of metal is forced through a die orifice by a compressive force. The extruded piece that emerges has the desired shape and a reduced cross-sectional area. রড বা পাইপ গুলা এভাবে করা যেতে পারে। এক্সট্রুশনের ছবিটা আমরা দেখি, এখানে কি করেছে, এখানেও একটা ডাই আছে। এই দেখো একটা স্যাম্পল যেটা আমরা দিচ্ছি আর কি, র মেটেরিয়াল যেটা এখানটায় দিয়েছি, এটা একটা বিলেট, বলছে বিলেট বড় মেটালের পিস। বিলেট মানে এটার একটা স্পেসিফিক ডাইমেনশন আছে, এটার ক্রস সেকশনাল এরিয়া মনে করো 150 বাই 150 মিলিমিটারে, এদিকে 150 মিলিমিটার, এদিকে 150 মিলিমিটার, এবং সেটা এরকম লম্বা, অনেক লম্বা হতে পারে। সেই রকম একটা জিনিসকে আমরা কি করছি, এক পাশ থেকে ঢুকিয়ে দিচ্ছি এই পাশে এরকম একটা, তারপরে কি করছি, এই যে একটা ডাই দেখো, ডাইয়ের মাঝখানে ছোট ছিদ্রের মতন আছে, ছোট অরিফিস আছে, যেখান দিয়ে এই যে বড় বিলেটটা তোমার এক্সট্রুডেড হয়ে ছোট হয়ে বেরিয়ে আসছে। আবার এটা হলো এক্সট্রুশন প্রসেস। এটা তোমরা চিন্তা করতে পারো ওই যে প্লে-ডো গুলা দিয়ে যদি তোমরা কাউকে খেলতে দেখো বা নিজেরা যদি খেলাধুলা করো তাইলে বুঝতে পারবা যে নুডলস টাইপের জিনিস, যেরকম জোরে চাপ দিলে নুডলস এর মতো যে অরিফিস গুলা দিয়ে বের হয়ে আসে ডাই অরিফিস দিয়ে, সেরকম একটা ইয়ে বা ফাইবারের মতন জিনিস বেরিয়ে আসলো বা আরেকটু মোটা জিনিস বেরিয়ে আসলো দড়ির মতন, সেইটা হতে পারে তোমার এক্সট্রুশনের সাথে রিলেটেড এক্সাম্পল। তাহলে এক্সট্রুশন হচ্ছে আরেক ধরনের ফর্মিং অপারেশন। আর ফাইনালি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ড্রয়িং। Pulling of a metal piece through a die by means of a tensile force that is applied on the exit side. এখানে দেখো, এখানে আবার টানছে, একটা টেনসাইল ফোর্স দিয়ে ডাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু আবার এদিক দিয়ে আবার টানছেও, টেনসাইল ফোর্স দিয়ে টানছে। এগুলো সাধারণত ওয়্যার বা ওয়্যার কেবল সেগুলোর জন্য এই প্রসেসে তোমার ফর্মিং অপারেশনটা করা হয়। মানে ড্রয়িং মেথড, ওয়্যার ড্রয়িং বা কেবল ড্রয়িং, মানে খুব চিকন নিয়ে করে ফেলে। রোলিং এর সাথে এটার
রোলিং কিন্তু রোলটার যে কম্প্রেসিভ স্ট্রেস সেটার কারণেই মূলত হচ্ছে এটার থিকনেসটা কমে যাচ্ছে। প্লেট গুলা থেকে শীট বানানোর জন্য ইউজ করা হয়। আর ডাই গুলা কি ডাই এখানে ড্রয়িং অপারেশন করা হয়, দুই পাশে ডাই রাখা হয়েছে, ডাইয়ের এই জায়গাটা কম, যেই জিনিসটা ঢুকছে তার চাইতে এটার জায়গাটা কম, এখান দিয়ে টেনসাইল ফোর্স দিয়ে টানছে, তাতে কি হচ্ছে এটার থিকনেসটা কমে যাচ্ছে, এটা আস্তে আস্তে এদিকে লম্বা হচ্ছে। এরকম একটা ডাইয়ের মধ্য দিয়ে যে যাবে এরকম না, এরকম অনেকগুলো ডাইয়ের মধ্য দিয়ে যাবে, এটা এখানে যাবে ওই প্রোডাকশন লাইনে এসে আরেকটু পরে আরেকটা ডাইয়ের মধ্য দিয়ে যাবে, আরেকটু পরে আরেকটা ডাইয়ের মধ্য দিয়ে যাবে। কি হবে আস্তে আস্তে এটার থিকনেস কমতে কমতে এটা একটা ওয়্যার বা কেবলের শেপ নিবে। হ্যাঁ, ওয়্যার ড্রয়িং যেটা করা হয়, মানে একবারেই যে বড় ডায়া থেকে একবারেই ছোট ওয়্যারের শেপ দিয়ে দিবে এরকম না। রোলিং এর ক্ষেত্রেও তাই হয়, একেবারেই যে একেবারে মনে করো যে 25 মিলিমিটার থিকনেসের প্লেট থেকে যে তোমার 1 মিলিমিটার থিকনেসের শীট বানায় ফেলে তা না, তখন তো বিভিন্ন ধরনের ডিফেক্ট তৈরি হয়ে যাবে। কি করা হয় 25 থেকে হয়তো 20 করা হয়, 20 থেকে 18, 18 থেকে 15, 15 থেকে এরকম বিভিন্ন ভাবে অনেকগুলো প্রোডাকশন লাইনে অনেকগুলো এরকম রোলার সেট করা আছে, যার মধ্য দিয়ে ওটা স্টেপ বাই স্টেপ পার হতে থাকে এবং এই ফেব্রিকেশন বা এই ফরমেশন গুলা হতে থাকে। এটা গেল আমাদের ম্যাম হ্যাঁ ম্যাম আমি যদি কোনো একটা ম্যাটেরিয়াল রোলিং করি আর হচ্ছে ম্যাম ডাইয়ের ভেতর দিয়ে পাস করি, এই দুটার ভেতর দিয়ে ম্যাম মানে কাজ করার পরে আমার কি মানে ম্যাটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক্সের কোনো চেঞ্জ হবে? এখন ম্যাম আমি তো রেজাল্ট মানে দুইটা মানে সেমই পাচ্ছি যেহেতু। না, দুটা তুমি সেম পাচ্ছ না, কারণ রোল গুলার ক্ষেত্রে তুমি চিন্তা করো যে একটা প্লেট আছে, প্লেটটা তুমি রোলের মধ্যে দিয়ে পাস করিয়ে দিচ্ছ। হ্যাঁ, এরকম ভাবে ভালো হবে আমি যদি পরের দিন তোমাদেরকে কিছু ছবি দেখাই ভিডিও টাইপের, তাইলে একটু ক্লিয়ার হবে। এটা সাধারণত প্লেট থেকে শীট টিট বানানোর জন্য ইউজ হয়, মেটাল শীট আছে না বড় বড় মেটাল শীট গুলা সেইগুলা। হ্যাঁ, আর এইটা হচ্ছে ওয়্যার কেবল, সেগুলোর জন্য ইউজ হয়। একেবারেই দুটা আলাদা, মানে আলাদা। এই রোল দিয়ে তুমি ওয়্যার বানাতে পারবা না, আর ডাই দিয়ে হচ্ছে তুমি শীট বানাতে পারবা না। হ্যাঁ, রোলটা হচ্ছে তোমার এরকম ম্যাডাম রোটেট করতে ব্যাপারটা থাকে। কি এরকম যে বলো। ডাইয়ে আমাদের টেনসাইল যে একটা ফোর্স দেওয়া হয়, ওইটার হ্যাঁ জন্য হ্যাঁ ওই ম্যাটেরিয়ালের লেন্থটা অনেক বেড়ে যায়, আমাদের হ্যাঁ হ্যাঁ ওয়্যারে যেরকম লম্বা হ্যাঁ হয়। বাট হ্যাঁ রোলে হ্যাঁ তো অ্যাকচুয়ালি টেনসাইল ফোর্স থাকে না, কম্প্রেসের জন্য খালি কম্প্রেসিভ, হ্যাঁ থিকনেসটাই কমে, থিকনেসটা কমতে লেন্থটা খুব থাকে। হ্যাঁ একটা অত ওই ইফেক্ট পড়ে না হ্যাঁ ওইভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোলের ক্ষেত্রে তোমার কোনো টেনসাইল ফোর্স দেয়া হচ্ছে না। আর এটার শেপটাও আলাদা। এটা তো মনে করো যে মনে করো তোমার প্লেট গুলা থেকে শীট বানাচ্ছ, আর এটা তো ছোট একটা জিনিস, মনে করো যে রডের মতন একটা জিনিস থেকে তুমি ওয়্যার বানাচ্ছ। হ্যাঁ, তুমি তো মানে নিয়ে প্রোডাক্টের টাইপও আলাদা, শেপও আলাদা, পুরো জিনিসটাই আলাদা, মানে দুইটা একেবারে আলাদা দুই জিনিস। রোলিং এক জিনিস, আর এখানে ডাইটা কিছু করছে না, ডাইটা শুধু এই শেপটা মেইনটেইন করছে। ম্যাডাম এখানে কি ডাইটা চারদিকে থাকে নাকি জাস্ট উপরে নিচে থাকে? মানে খালি উপরে নিচে থাকলে তো সেটাও একটা পাতলা করে বের হয় আচ্ছা, ভালো হবে যে আমি নাকি? তোমাদেরকে এই যেমন এইখানে ডাইটা চারপাশে আছে। হ্যাঁ, জি ম্যাডাম, চারপাশে এখানে চারপাশে। এটা ক্রস সেকশনটা দেখানো হয়েছে। হ্যাঁ, ও এইটা বুঝছি ম্যাডাম। এরকম ভাবে আর কি। এটাও হ্যাঁ, ক্রস সেকশন? এই ডাইটা হচ্ছে তোমার এটা অনেক ক্ষেত্রে থাকে। হ্যাঁ, এটার ভেতর দিয়ে যায়, শুধু এটার ভেতর দিয়ে যায়। হ্যাঁ, মানে মনে করো যে সবচেয়ে ভালো হয় আমি তোমাদের একেবারে রিয়েল ছবিগুলো দেখাই, তাইলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখানে আমি যতভাবেই বলি কিনা ওটা ক্লিয়ার হবে না। কিছু ভিডিও বা কিছু ছবি আমি নেক্সট দিন তাহলে তোমাদের দেখাবো, তাইলে ক্লিয়ার হবে যে রোলিং বা কি বলে ড্রয়িং এর মধ্যে ডিফারেন্স গুলো কোন জায়গায়। ঠিক আছে, প্রসিডিউরটার মধ্যে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কাস্টিং এ গেলে আবার অনেক সময় লেগে যাবে, কাস্টিং একটা হিউজ বিষয়। তো তোমরা তাহলে যেই দুজনের প্রেজেন্টেশন বাকি ছিল সেই দুজন কি প্রেজেন্ট করে ফেলবা, নাকি আমি কাস্টিং এ চলে যাব? কি করব বলো, শুনতে ম্যাম আমরা পাচ্ছ? হ্যাঁ ম্যাম আমরা প্রেজেন্ট করে ফেলি ম্যাম। হ্যাঁ, দুজনের বাকি ছিল তো, আমার মনে হয় করে ফেলো, কারণ কাস্টিং তো অনেক অনেক সময় লাগবে। হ্যাঁ, বলো। তাহলে আমি এটা বন্ধ করে দিচ্ছি। তোমরা শুরু করে দাও। হ্যাঁ, রেডি করে শুরু করে দাও।
Hello everyone. My student ID is 32. Now I'm going to present application of nanomaterials. The field of application of nanomaterials is very wide. Nanomaterials is used in a variety of manufacturing process, product, and healthcare, including planes, filters, insulation, and lubricant additives. In healthcare, nanoenzyme are nanomaterials with enzymes like characteristic. Some major fields of application of nanomaterials are electronics, medicine, environmental, agriculture. Now we'll see the application of nanomaterials in the field of electronics. Next slide. Next slide, please. In electrical circuit is it being small, the nanoparticles allow more transistors to be packed in a single chip. The uniform and single structure of nanotubes allows higher electrical mobility. It in a single chip, more transistor can be planned. Next slide, please. Next slide. Another use is electrical cable and wire. Then nanomaterials can be used for creating electrical currents. May be fabricated from pure nanotube and nanotubes polymer composites. Next slide. And other uses solar cell. The single word carbon nanotube is used in solar panels due to their strong UV absorption characteristic. Next slide, please. It can be used in anodem. It can be made by using carbon nanotube based on crossbar memory to create ultra high density memory. So the anodem is universal memory. So that nanodem is universal memory chip suitable for countless new application in the field of electronics. Next slide, please. Another use is CNT transistor or carbon nanotube transistor. IBM developed carbon nanotube transistor. It can be used efficiently in computer chips, information storage, and in sensors. Next slide. Another use of nanomaterials in the field of medicine. It can be used in drug delivery. Then nanoparticles the nanoparticles can be used for site-specific drug delivery with smallest dose. That targeted medicine, it reduces the drug consumption and treatment expenses, making the treatment of patients making the treatment of patients cost effective. Next slide. It can be used in medicinal implants. The nanocrystalline silicon carbide can be used for artificial heart valve due to its low weight, high strength, corrosion resistant, and extreme hardness. Next slide, please. It is now using implantable biosensor. So the implanted glucose sensor can be coupled with an insulin release system and help sufferers of diabetes. Sufferers of diabetes control their sugar level without the need for insulin injection. Next slide, please.
Another major application is in tissue engineering. That the nanomaterials can be used to reproduce or repair MS tissue. So the tissue engineering engineering again it might replace to today's conventional treatment like organ transplant or artificial implants. Next slide. Another use in nanomedicine and the diagnostic. The quantum dots nanocrystal which glow with glow fluorescence in UV light can be used as markers to detect specific cell to diagnose cancer. So it can be used in cancer therapy too. Next slide. And the application is environment. The nanomaterials and then nanometers can be used in air pollution prevention. The carbon nanotube are being used in greenhouse emission. The carbon dioxide emission from industrial smoke can be removed by carbon nanotube based members. The nanostructure membrane can also used for controlling carbon dioxide emission. Next slide. The uses in nanomagnets. It can be used in air purifier, which can be used in air purifiers to remove indoor dust, microorganisms, formaldehyde, and other organic pollutant. And it also can remove soil it also can remove soil contaminants. Next slide. And the application is nano batteries. The nanometers may enable batteries with high energy. It can contain also with a higher rate of charging. The purpose of developing a nanobattery utilizing environment friendly nanomaterials. Next slide. Start. And water population can be prevented by the nanomaterials. The solvents are used to remove organic and inorganic pollution from water. The nanoion exchange resin can be used in water purification, and the nanomembrane are there which can filter bacteria from water cheaply and effectively. So and the size is small. So the bacteria can be filtered. Next slide. Start. And the last example is the agriculture. The formulation of agrochemicals for applying pesticide and fertilizer for crop improvement. We can also apply nanosensory in crop protection to identify areas is, and we can also reduce many problem. Now the we can also use a device for engineering plants. It can also remove plant diseases. The nanomaterials can ensure that the nanomaterials can ensure animal health. It can increase animal breeding and poultry production. And the post-harvest management is also used in improved agriculture production. Okay, I'm done with my presentation. Thanks for being with me.
শুরু করো। সম্ভবত নেট ডিস্টার্ব করতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। Assalamu alaikum. My name is Ashikur Rahman. My role is 1911-033. Now I'm going to present the future of nanomaterials. There is a quotation, the next big thing is very small. The focus nowadays is shifting towards size reduction, due to which nanomaterials are making their way into everything, to be it electronics, robotics, medical sciences, drug delivery tools, and so on. There are so many nanomaterials which will do contribution to change the world. We'll discuss here with the following points: nanopatches, artificial retina, organ repairing nanoneedles, 3D chemical printer, nanotubes. Next slide, please. Nanopatches, an advanced platform that vaccinates by applying a patch to the skin for a few seconds, engineered to directly deposit vaccine amongst a dense population of key immune cells in the skin, developing an efficient, safe, needle-free, effective immune response. The tiny patch is under 20 nanometer and it is covered in vaccine-coated microscopic projections and inserted under the skin painlessly using an applicator. Next slide, please. The benefits of nanopatch over traditional needles: improved immunogenicity. Nanopatch provides an improved immune response with delivery directly to the skin through a special applicator. Instead of injecting deep into the muscle where there are fewer immune cells, it administers vaccines to the skin. Next one, no cold chain. The nanopatch is dry and does not require refrigeration. This means the distribution of vaccines to developing countries is easier. Needle-free. 10% of the population have a needle phobia. Needle stick injuries are common and can lead to the transmission of infectious diseases. Pain-free. The vaccine is delivered directly to the immune cells just below the skin, where there are no nerve endings and therefore pain-free for recipients. The last one is cost-effective. High volume and low-cost manufacture of nanopatch means it can be distributed worldwide in a more cost-effective way than traditional vaccines. Next slide, please. Artificial retina. Sensory substitution with flexible electronics is one of the intriguing fields of research that takes place in nanotechnology labs around in the world. Scientists already fabricate electronics devices that can replicate to some degree some of the human senses, such as touch, electronic skin, smell, and taste. In line with this focus on human senses, in the future, artificial retinas integrated with the body may not only repair damaged vision but also expand it to see a wide range of wavelengths. Actually, the general idea of that device design of brain-linked vision electronics skin is constructing an integrated flexible system including photodetector array, information analyzer, signal transmitter, and electricity power in it. This new fabrication technique would be lower production cost of traditional complex sensory substitution systems and can be easily extended to various brain-machine interaction applications. Next slide, please. আমাদের কিন্তু 12টা বাজে, হ্যাঁ একটু ইন্টারাপ্ট করছি। যাদের অন্য ক্লাস আছে আমার মনে হয় শুধু প্রেজেন্টার ছাড়া বাকিরা ওটাতে জয়েন করো। হ্যাঁ তুমি কন্টিনিউ করো। The next one is organ repairing nanoneedles. The drug page mentioned earlier was designed to replace needles, but what if the needles themselves were nano-sized? They theoretically would then replace the surgery or at least supplement it. If nanoneedles is applied to a body that deliver the nucleic acids, then it can spur organ and nerve cells to regenerate, regaining lost abilities, better preparing the tissues around the organ to heal and integrate the newcomer into the body. And the last one, another application for the doses might be reprogramming the cells of a burned victim to regrow as functioning and healthy rather than scared and useless. Next slide, please.
3D chemical printer. People are exploring the use of 3D printing for wide-ranging applications, including manufacturing medical devices, fashion, and even food. But one of the most efficient forms of 3D printing suffers from a major drawback. It can only print objects that are gray or black in color. So the researchers designed gold nanorods to strongly absorb in the near infrared region of the spectrum while being almost transparent to visible light. They coated them with the silica and then mixed them with polyamide powder to print 3D objects. The gold nanorods are much better at converting light from the laser to heat and carbon black in the industry standard. Also, the new photosynthesizers could produce much white and when mixed with dyes, brightly colored 3D objects. Next slide, please. The last one is carbon nanotubes. Carbon nanotube is a nanoscale material with diameters of 1 to 100 nanometer that has a tube-like structure. Carbon nanotubes are basically two types: single-wall carbon nanotubes, multi-wall carbon nanotubes. This nanotube will bring huge advantages in future and will be a part of changing the world. Next slide, please. Some applications are describing here. Extraordinary X-ray, a new nanotube-based imaging system could take sharper, faster pictures that trump today's X-rays and CT scans. This new system uses an array of carbon nanotubes that emit hundreds of electrons simultaneously as soon as voltage is applied to them. Diagnosis by nanotube. Spanish researchers say nanotubes can even help with an embarrassing medical problem and have created a biosensor that can diagnose yeast infections, the irritating fungal infections that can take hold on the genitals. The smallest chips in the land, nanotubes could even spell the end of a building block of our modern world. The silicon-based computer chip, several research groups have found ways to UN-chip carbon nanotubes to produce atom-thick ribbons of graphene. Like silicon, graphene is a semiconductor, but the nanosized ribbons could be used to pack much more processing power on every computer chip. The next one is flexible, bendable electronics. Imagine a computer screen that could be bent, folded in half, and even crumpled like a sheet of newspaper without affecting its function in the slightest. Researchers at the University of Tokyo took a step in that direction when they constructed a display made of organic light-emitting diodes paired with a rubbery nanotube-based conductor. Space elevator. Carbon nanotubes are renowned for their superior strength. Researchers from the University of Texas manipulated that property to create a material that is simultaneously strong, stretchy, and nearly as light as air. The researchers made an aerogel out of nanotubes and found that it was as strong as steel. Meanwhile, applying voltage to the material made it stretchier than rubber. The last one is tumor bleeds. The teeny tubes could even end up as must-haves in cancer hospitals one day. In a recent study, researchers injected carbon nanotubes into kidney tumors in mice and then directed a near-infrared laser at the tumors. The tubes responded to the laser blast by vibrating, which created enough heat to kill surrounding tumor cells. Thanks everyone for being with me. ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি ক্লাসে চলে যাও, পরের দিন কথা হবে।